গৃহস্থালী সেবামূলক কাজের মূল্যায়ন আনবে সমতা, করবে উন্নয়ন। এই স্লোগান নিয়ে গত ২৬ অক্টোবর শুরু হয়েছিল ঢাকা পর্বের মধ্য দিয়ে অ্যাকশনের প্রথম আলো বন্ধুসভা জাতীয় বিতর্ক উৎসব ২০১৯। ৬টি বিভাগীয় পর্বের শেষে আজ অনুষ্ঠিত হচ্ছে চূড়ান্ত পর্ব এবং অনুষ্ঠানটি হচ্ছে ডেইলি স্টার মিলনায়তনে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই চূড়ান্ত পর্বের অনুষ্ঠানে। বিচার কার্য যারা পরিচালনা করবেন আমি একে একে তাদের নাম বলছি। আপনারা সবাই জানেন বাংলাদেশের ডিবেটের যিনি মহিরুহ, যার হাত ধরে বাংলাদেশে আসলে বিতর্ক আন্দোলনের প্রাতিষ্ঠানিক যাত্রা শুরু, বিরূপাক্ষ পালদা, বাংলাদেশ ডিবেট ফেডারেশনের ফাউন্ডার প্রেসিডেন্ট। তিনি বর্তমানে সানি কোর্টাইন ইউনিভার্সিটি, মার্কিন যুক্তরাষ্ট্রে, সেখানে ইকোনমিক্স ডিপার্টমেন্টের প্রফেসর হিসেবে কাজ করছেন। বিরুদা আজকের বিতর্কে ন্যায়পাল হিসেবে থাকবেন। আজকের বিতর্কে স্পিকারের দায়িত্ব পালন করবেন বাংলাদেশ ডিবেট ফেডারেশনের আরেকজন সভাপতি এবং নাগরিক টেলিভিশনের সিইও। একই সাথে তিনি ঢাকা মেডিকেল কলেজ, সেখান থেকে বিতর্ক করতেন। আমরা সবাই জানি আব্দুল তুষার ভাই আজকের বিতর্কে স্পিকারের দায়িত্ব পালন করবেন। আজকের বিতর্কে আরও বিচার কার্য পরিচালনা করবেন মাহফুজ বিশু ভাই, যমুনা টেলিভিশনের স্পেশাল করেসপন্ডেন্ট, এবং একই সাথে তিনি বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। থাকবেন মাহফুজা লিজা আপু, বাংলাদেশ পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের তিনি অ্যাডিশনাল সুপার মানে এএসপি, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক বিতার্কিক ছিলেন তিনি। আরেকজন বিচারক হচ্ছেন শাকিল মাহবুব, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের সাবেক সভাপতি, বর্তমানে বিকাশে সিনিয়র অফিসার হিসেবে কর্মরত আছেন এবং একই সাথে বন্ধুসভা জাতীয় কমিটি নির্বাহী সমিতি পদে তিনি কাজ করছেন। সর্বশেষ যিনি আমাদের সাথে বিচার কার্য পরিচালনা করবেন উত্তম রয়, বর্তমানে তিনি প্রথম আলো বন্ধুসভা জাতীয় নির্বাহী কমিটির অর্গানাইজিং সেক্রেটারি হিসেবে কাজ করছেন। একই সাথে তিনি SM গ্রুপ অফ কোম্পানিজের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক ভাইস প্রেসিডেন্ট ছিলেন। আমি মাননীয় স্পিকারকে তার বিচারক মণ্ডলী সহ মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি এবং বিতর্কটি পরিচালনা করার জন্য অনুরোধ করছি। আজকের বিতর্কে সময় সংরক্ষণের দায়িত্ব পালন করবেন ইসরাত সুলতানা নিশি, তিনি ঢাকা মহানগর বন্ধুসভার সাথে আছেন। আরেকজন বিচারকের নাম আমরা ঘোষণা করছি, তিনি হচ্ছেন আব্দুল্লাহ আহমেদ চৌধুরী মামুন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বর্তমানে তিনি রূপালী ব্যাংক গ্রিন রোড ব্রাঞ্চের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ অ্যাকশন এইড প্রথম আলো বন্ধুসভা জাতীয় বিতর্ক উৎসব ২০১৯-এর ফাইনাল পর্বে। এই পর্বে অংশ নিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি দল এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি দল। তারা অনেকগুলি বিতর্কের মধ্যে দিয়ে আজকের এই চূড়ান্ত পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতার যে যোগ্যতা সেটি অর্জন করেছে এবং আমাদের সঙ্গে বিচারকরা আছেন যারা স্বনামধন্য এবং বিতর্কে তাদের প্রত্যেকেরই জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে অবদান রয়েছে। আজকে এই বিতর্কটি অনুষ্ঠিত হবে সংসদীয় পদ্ধতিতে এবং এই বিতর্কে যারা বিজয়ী হবেন তারা চ্যাম্পিয়ন হিসেবে ঘোষিত হবেন অ্যাকশন এইড প্রথম আলো বন্ধুসভা জাতীয় বিতর্ক উৎসব ২০১৯-এর। সংসদীয় পদ্ধতিতে বিতর্ক শুরুর নিয়ম অনুযায়ী সংসদের স্পিকার হিসেবে আমি এই সংসদের অধিবেশনটি আহ্বান করছি। প্রথমেই আজকে সরকারি দল যে প্রস্তাব আনয়ন করেছে সে প্রস্তাবটি সংসদ সদস্যদের জন্য জানাতে চাই। সেটি হচ্ছে গৃহস্থালীর সেবামূলক কাজে পুরুষদের অংশগ্রহণই এসডিজির পূর্ণ বাস্তবায়ন করতে পারে। এসডিজি হচ্ছে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল। আমি প্রথমেই মাননীয় প্রধানমন্ত্রীকে ফ্লোর দিচ্ছি তার সরকারের অবস্থান ব্যাখ্যা করার জন্য। গত কয়েক দশক ধরে আপনারা অনেক আইন প্রণয়ন করেছেন, কার্যকর আইন প্রণয়ন করার চেষ্টা করেছেন, শিক্ষার প্রসার ঘটিয়েছেন, নানা রকম ক্যাম্পেইন দিয়ে জনসচেতনমূলক কাজ করেছেন। এত কিছু করার পরও আমরা মানুষের মনোভাব পরিবর্তনের ক্ষেত্রে একটি ইতিবাচক পরিবর্তন দেখতে পারিনি। আমরা দেখতে পারিনি সমাজের যে সোশ্যাল ন্যারেটিভটি রয়েছে সেটার মধ্যে একটি বড় রকম পরিবর্তন এসেছে। তাহলে আসলে এই পর্যায়ে দাঁড়িয়ে সেটি করার জন্য আমাদের কি করা দরকার? প্রথমত আমাদেরকে এই বিতর্কে সংজ্ঞায়ন করতে হবে টেকসই লক্ষ্যমাত্রাটা কি, অর্থাৎ এসডিজি জিনিসটি কি। মাননীয় স্পিকার, বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে আপনি এসডিজিকে দেখতে পারেন যে 17টি গোল রয়েছে, মোটামুটি প্রত্যেকটি গোলেই বাংলাদেশ যেটা অবদান রাখার চেষ্টা করছে। আপনি যদি ক্লাইমেট চেঞ্জ চিন্তা করেন, লাইফ বিলো অর্ডার চিন্তা করেন, জিরো পভার্টি চিন্তা করেন, আপনি এটা ভূমিকা রাখার চেষ্টা করছেন। কিন্তু একটি গোল রয়েছে যেই গোলটিতে আমি এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না বাংলাদেশ সেই ইতিবাচক পরিবর্তনের রূপরেখাটা তুলে ধরতে পেরেছে। সেটি হচ্ছে গোল নাম্বার 5, অর্থাৎ সেটা হচ্ছে জেন্ডার ডিসক্রিমিনেশন, অর্থাৎ নারী পুরুষের মধ্যে যে একটি অসমতা রয়েছে সেই জিনিসটি। আজকের বিতর্কে এই এসডিজি 5-এর পূর্ণ বাস্তবায়নের স্বরূপটি কি মাননীয় স্পিকার? পূর্ণ বাস্তবায়নের স্বরূপটি হচ্ছে আমরা মনে করি
এই ক্ষেত্রে আমাদের যে গোলটি রয়েছে 2030 সালের মধ্যে, সেই গোলটিতে আমরা একটি ইতিবাচক পরিবর্তন আনবো। ইতিবাচক পরিবর্তনের পরিপ্রেক্ষিতে আমরা আলোচনা করার চেষ্টা করব যে এইখানে পুরুষদের অংশগ্রহণটা কিভাবে সবচেয়ে কার্যকর ভূমিকাটি পালন করতে পারে। গৃহস্থলী সেবামূলক কাজ কি মাননীয় স্পিকার? খুব স্বাভাবিকভাবে ঘরের যে কাজগুলোকে আমরা চিহ্নিত করে থাকি, রান্না করা, সন্তান প্রতিপালন, বড়দের দেখাশোনা করা থেকে শুরু করে যে কাজগুলো রয়েছে, সেগুলোকে আমরা গৃহস্থলী সেবামূলক কাজ হিসেবে চিহ্নিত করে যাচ্ছি। পুরুষদের অংশগ্রহণের স্বরূপটি কি? অর্থাৎ বাসার যে কার্যক্রমগুলো রয়েছে সমানভাবে নারীদের সাথে পুরুষরাও সেখানে অংশগ্রহণ করবে, তাদেরকে সহায়তা করবে এবং সেই অনুযায়ী নারী পুরুষের সমান অংশগ্রহণটা নিশ্চিত হবে। এই পর্যায়ে দাঁড়িয়ে মাননীয় স্পিকার, এই এসডিজির কিছু গোল রয়েছে, অর্থাৎ কিছু টার্গেট রয়েছে। এই 5 নম্বর এসডিজি, অর্থাৎ যেটা নিয়ে আমরা সবচেয়ে কনসার্ন, যেখানে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা কিছু টার্গেট রয়েছে। সেই টার্গেটগুলো কি? নাম্বার 1, সকল ক্ষেত্রে অর্থাৎ কর্মক্ষেত্র থেকে শুরু করে সামাজিক ক্ষেত্রে নারীদের একটি সমতায়ন নিশ্চিত করা। নাম্বার 2, নারীদের কর্মক্ষেত্রে যে অর্থনৈতিক অবস্থানটি রয়েছে সেই অবস্থানটি একটি সুদৃঢ় পদক্ষেপ বা সুদৃঢ় রূপরেখা চিহ্নিত করা। এবং 3, সমাজে নারীদের উপর যে নানা রকম কনস্ট্রেইন বা নানা রকম প্রতিবন্ধকতাকে চিহ্নিত করা হয়, কুসংস্কার থেকে শুরু করে মেন্টালিটি, অর্থাৎ এই পুরুষতান্ত্রিক সমাজে দাঁড়িয়ে পুরুষরাই সর্বোচ্চ কাজটি করতে পারে, পুরুষদের মাধ্যমে সবচেয়ে বেশি জিনিসটি হতে পারে, এইরকম মেন্টালিটি থেকে দূরে চলে আসা, নানা রকম যে ডোমেস্টিক ভায়োলেন্স ঘটে সেই পরিমাণটিকে হ্রাস করা। এটি মাননীয় স্পিকার 2030 সালের মধ্যে আমরা চেষ্টা করব একটি ইতিবাচক পরিবর্তনে নিয়ে আসা। এই যে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করব, কেন আমরা মনে করি পুরুষদের অংশগ্রহণটা এখন এখানে সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করে? প্রথমে বলেছি একাধিক পদ্ধতি আমরা নিয়ে ফেলেছি, আমরা সব রকম কাজ করেছি, মাস মিডিয়ায় এসেছি, আমরা সচেতন করার চেষ্টা করেছি, আমরা সোশ্যাল মিডিয়ায় এসেছি। তবুও মেন্টালিটি চেঞ্জে আপনি যদি প্রান্তিক অঞ্চলে যান, আপনি যদি ঢাকা শহরের বাইরে যে কোনো মফস্বল অঞ্চলে যান, আপনি দেখতে পারবেন সেখানে এখনও নারী বিদ্বেষী মনোভাব বিস্তার করছে, এখনও পুরুষতান্ত্রিক ধারণাটি বিস্তার করছে। তাহলে কেন আমরা মনে করি পুরুষদের ইনক্লুড করাটা সবচেয়ে নেসেসারি? প্রথম কারণ মাননীয় স্পিকার, পুরুষরা সর্বপ্রথম, আপনি যে বারবার পরিবর্তনের কথা বলছেন, সেই পরিবর্তনটা পুরুষদের মধ্যে আসতে হবে। পুরুষদের কি সবার আগে অনুধাবন করতে হবে এই যে কাজগুলো রয়েছে, এই কাজগুলো একটি সমান গুরুত্বপূর্ণ কাজ। নারীদের মধ্যে যে পুরুষতান্ত্রিক মেন্টালিটি রয়েছে, অর্থাৎ পুরুষরা আমাদের সবসময় ডমিনেট করবে, তারাই আমাদের কাছে সব, তারাই প্রভু স্বরূপ, এই পরিবর্তনটা আপনি এইটা থ্রুতেই আনতে পারবেন। আপনি দেখতে পারবেন যখন পুরুষরা তাদেরকে প্রাধান্য দিচ্ছে, নারীরা আর ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভুগবে না, তারা বরং মনে করবে যে আমি এখনো ফ্রিডম করতে পারি, আমিও স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারি এবং মতামত দিতে পারি এবং আমি একটা ভালো ফলাফল নিয়ে আসতে পারি, আমার পরিবার আমার অবদান রয়েছে। অর্থাৎ নারীদের পুরুষতান্ত্রিক মেন্টালিটি চেঞ্জ হবে। ভবিষ্যৎ প্রজন্মের কথাটা চিন্তা করুন। আজকে একটি বাচ্চা যখন দেখবে যে তার বাবা তার মাকে সমানভাবে কাজ করতেছে, সমানভাবে হেল্প করতেছে, পুনর্বন্টিত হচ্ছে কাজটি, তখন এটা বুঝতে পারবে যে না, মার সাথে বাবাও এখানে ভূমিকা পালন করছে, মার কাজটি গুরুত্বপূর্ণ। ভবিষ্যৎ প্রজন্মে আপনি একটা সিগনিফিকেন্ট চেঞ্জ দেখতে পারবেন। লাস্ট জিনিস মাননীয় স্পিকার, নারীদের কর্মসংস্থান। আপনি যখন এই কাজের বার্ডেনটি নারীদের কাছ থেকে সরিয়ে দিবেন, তখন আপনি একাধিক কর্মসংস্থানের সুবিধা দিতে পারবেন। নারীরা তখন তাদের এই সময়টি, এই লেবার টাইমটি তারা অন্য জায়গায় ইনপুট দিতে পারবে। ফলাফলটা কি হবে? নতুন ক্ষেত্রে কর্মসংস্থান তৈরি করুন বা তাদের নিজেদের স্বাবলম্বী হওয়া। যে কোনো ক্ষেত্রে যদি আপনি ক্ষমতায়ন চান, আপনি যদি নারীদের ভালো অবস্থা চান, ডিসক্রিমিনেশন দূর করতে চান, আপনার এই অর্থনৈতিক বৈষম্য দূর করতে হলে আপনাকে স্বাবলম্বী হতে হবে এবং সেটি আপনি মাননীয় স্পিকার এই থ্রুতে করতে পারবেন। তাই মনে করি এই পর্যায়ে দাঁড়িয়ে পুরুষদেরকে ইনক্লুড করাটাই সবচেয়ে কার্যকর উপায়। ধন্যবাদ। বাংলা সংসদীয় বিতর্কে একটি নতুন রীতি চালু হয়েছে, সেটি হচ্ছে যে বিরোধী দল বা সরকারি দল চাইলে 1 মিনিটের বিরতি নিতে পারে চিন্তা করার জন্য। এটাকে বলা হয়েছে কৌশলগত বিরতি। বিরোধী দল এই কৌশলগত বিরতির 1 মিনিট এখন নিয়েছে। অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার। আজকের বিতর্কের প্রস্তাবনাটা কি? প্রস্তাবনাটি কখনো এটি বলেনি যে এসডিজির 5 নম্বর লক্ষ্যমাত্রা নিশ্চিত হবে কি হবে না সেই জায়গা নিয়ে বিতর্কটি। প্রথমত বিতর্কের জায়গাটাই ছিল এসডিজির পূর্ণ বাস্তবায়ন সম্ভব কি সম্ভব না সেই জায়গাতে, এক। এবং দ্বিতীয়ত যে জায়গাটি আজকে তারা ভুলে যাচ্ছেন সেটি হচ্ছে এখানে একটি ছোট্ট প্রত্যয়ের ব্যবহার, যে প্রত্যয়টি বলে যে পুরুষের অংশগ্রহণ অর্থাৎ আজকে তাদের এইটা দেখানোর কথা ছিল যে শুধুমাত্র পুরুষের গৃহস্থালী সেবামূলক কাজে অংশগ্রহণটা করার মাধ্যমেই এসডিজির যে লক্ষ্যমাত্রাগুলো তার পূর্ণ বাস্তবায়নটা করা সম্ভব কি সম্ভব না প্রশ্ন নিলেন না, যে কারণে বিতর্কটা আসলে অনেক বেশি অন্যদিকে চলে গিয়েছে। তারপরও আজকে তারা যে 5 নম্বর লক্ষ্যমাত্রাটি নিয়ে শুধুমাত্র বিতর্কটি করেছেন, আমরা সেই জায়গাটা নিয়েই বিতর্ক করে দেখাবো যে আসলে ঠিক কীভাবে শুধুমাত্র গৃহস্থালী সেবামূলক কাজে পুরুষের অংশগ্রহণটা করার মাধ্যমেই এই লক্ষ্যমাত্রাটিও সম্পূর্ণভাবে নিশ্চিত করা যায় না। প্রথমত দেখুন আজকে তারা কি দাবি করছেন, আজকে তারাই এদিক থেকে দাবি করছেন যে দীর্ঘদিন ধরে, আমি একটু পরে জেনেছি, দীর্ঘদিন ধরে বছরের পর বছর ধরে আমাদের মধ্যে যে মানসিকতাটা গড়ে উঠেছে, যে মানসিকতার কারণে আসলে এখন
অনেক বেশি প্রচার এবং প্রচারণা চালানোর পরেও অনেক বেশি মানুষকে সচেতন করার চেষ্টা করা সত্ত্বেও কোনো পরিবর্তন আসেনি এবং নারীর যে অবস্থার পরিবর্তনটি সেটি ঘটেনি, যার ফলে দিন শেষে যেই সমতা, নারীর সমতা, নারী এবং পুরুষের মধ্যে বৈষম্য হ্রাস করা, নারীর অর্থনৈতিক একটি উন্নয়ন সাধন করা, যেটি কিনা এসডিজির 5 নম্বর লক্ষ্যমাত্রা, সেটি আসলে নিশ্চিত করা যায়নি। আবার তারা একই সাথে এইটাও বলছেন যে তারা আসলে গৃহস্থালী সেবামূলক কাজে পুরুষের অংশগ্রহণটি করিয়ে ফেলবেন। এখন দেখুন, প্রথমে যে প্রশ্নটা আসে, আজকে এসডিজির লক্ষ্যমাত্রাগুলো নিয়ে আমরা যে সমস্ত রাষ্ট্রের প্রেক্ষাপট থেকে চিন্তা করি, সেই সমস্ত রাষ্ট্রে যখন বছরের পর বছর ধরে, শতাব্দীর পর শতাব্দী ধরে মানসিকতা এভাবেই চলে আসছে যে গৃহস্থালী কাজগুলো শুধুমাত্র নারীর এবং পুরুষের এখানে কোনো রকম কোনো অবদানই নেই, ঠিক সেই জায়গা থেকে একজন পুরুষ হঠাৎ করে ঠিক কেনই বা এই অংশগ্রহণ করার জায়গাটি মেনে নেবে, সেই জায়গাটি আজকে সরকারদের থেকে কোনোভাবে ব্যাখ্যা করে জানি, এটা হচ্ছে তাদের সব থেকে বড় ভুল। এখন দেখুন, আমরা কেন মনে করছি যে আসলে এই একটা মাত্র জায়গা দিয়ে আপনি এই যে 5 নম্বর লক্ষ্যমাত্রা নিশ্চিত করতে পারবেন না। প্রথম যে জায়গাটি, আজকে যখন আপনি একটি মাত্র জায়গাটিকে অনেক বেশি মনোযোগের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসেন, ঠিক তখন যেই সমস্যাটা হয়, অন্যান্য যেই সকল মাধ্যম দিয়ে আসলে আপনি পরিবর্তনটা আনতে পারতেন, সেই জায়গা থেকে আপনার মনোযোগটি সরে যায়। মনোযোগ সরে যাওয়ার যে সমস্যা জায়গাটি, সেইটি এখানে অনেক বেশি প্রকট হয়ে ওঠে। দ্বিতীয় যে জায়গাটি, আজকে সরকারের উপর একটি চাপ সৃষ্টি করার যে সম্ভাবনাটি আমাদের থাকতো, যদি কিনা আপনি একটা মাত্র জায়গাকে সম্পূর্ণ মনোযোগ কেন্দ্রীভূত না করতেন, সেই জায়গাটা আসলে থাকে না। দেখুন, আজকে যখন আপনি নারীর ক্ষমতা, নারীর অর্থনৈতিক উন্নয়ন এবং লিঙ্গ বৈষম্য দূরকরণের কথাবার্তা বলেন, তখন আপনি এইটা ভুলে যাচ্ছেন যে আপনার নারীর ক্ষমতায়নের জন্য, নারীর অর্থনৈতিক মুক্তির জন্য, একটি সার্বিক পরিবেশ নিশ্চিত করার জন্য আসলে সরকারকে সব থেকে বেশি আপনার সহযোগিতা করতে হবে। কিন্তু যখন আপনি দায়ভারটি দিয়ে দেন যে শুধুমাত্র পুরুষরা গিয়ে নারীকে গৃহস্থলী কাজে সহযোগিতা করলেই এই জায়গাটি নিশ্চিত হয়ে যাবে, তখন আসলে সরকারের ওপর যে দায়ভারের জায়গাটি, সেই দায়ভারের জায়গাটিও আপনার কেন্দ্রবিন্দু থেকে সরে যায়। অর্থাৎ কেন্দ্রবিন্দু থেকে সরে যাওয়ার সব থেকে বড় সমস্যার কারণে আজকে আমরা এইটা বিশ্বাস করছি, এই যে পুরুষের অংশগ্রহণটি, এই অংশগ্রহণ দিয়ে শুধুমাত্র আপনি এই লক্ষ্যমাত্রায় নিশ্চিত করতে পারবেন না। জি, প্রশ্ন। জি, ধন্যবাদ। আপনি এগ্রি করে নিয়েছেন যে সচেতনতা, ক্যাম্পেইন, মিডিয়া, এগুলো আর আলটিমেটলি এতদিন ধরেও কাজ করেনি, এ ব্যাপারে আপনি কোনো রিবাটালও দেননি। তাইলে যদি আমি ধরে নেই যে এই ওয়েটা, আমি যে পলিসিটা সাজেস্ট করছি পুরুষদের ইনক্লুড করাটা কোনো ওয়ে আউট দিবে না, আপনার অল্টারনেটিভ কি এই জেন্ডার ডিসক্রিমিনেট করার? সেই জায়গাটাই এতক্ষণ ধরে বলতে চাচ্ছিলাম, সেই জন্য সরকারের প্রসঙ্গটা উঠে আসছে। একটু চিন্তা করে দেখুন, এসডিজির লক্ষ্যমাত্রা নিয়ে আজকে আপনি চিন্তা করছেন, সেই লক্ষ্যমাত্রাটা নিয়ে সব থেকে বেশি আলোচনা শুরুই হয়েছে 2016 সাল থেকে। এখন 2016 সালের পর থেকে সরকার হিসেবে আপনি নারীর উন্নয়নের জন্য যেই জায়গাটা নিয়ে কাজ করছেন, সেই জায়গাটাতে আসলে আমাদের অনেক বেশি মনোযোগ দিতে হবে। প্রথমত, এটা হচ্ছে আমাদের সমাধানের একটি রাস্তা। দ্বিতীয় যে সমাধানের রাস্তাটি, সেই দ্বিতীয়ত সমাধানের রাস্তাটি হচ্ছে আজকে নারীর অর্থনৈতিক উন্নয়নের জন্য সব থেকে বেশি প্রয়োজন হচ্ছে নারীর অর্থনৈতিক কাজ করার জায়গায় নিরাপত্তার জায়গাটি। যে নিরাপত্তার জায়গাটি আসলে শুধুমাত্র একজন পুরুষ যদি তাকে গৃহস্থালী কাজে সহযোগিতা করে, তার মাধ্যমে আপনি নিশ্চিত করতে পারবেন না। আপনার কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের সহযোগিতা প্রয়োজন এবং কর্মক্ষেত্রের সাথে যত মানুষ জড়িত তাদের সহযোগিতা প্রয়োজন। এখন দেখুন, সব থেকে বড় সমস্যা কেন আমরা মনে করছি যে এই বিতর্কটিতে আসলে সরকারদের বিজয়ী হয় না, তার পিছনে সব থেকে বড় কারণ হচ্ছে এই ছোট্ট ই প্রত্যয়টি। যে ই প্রত্যয়টি আপনাকে এই ধারণাটি দেয় যে শুধুমাত্র একজন পুরুষ যখন গৃহস্থালী কাজে গিয়ে নারীকে সহযোগিতা করবে, শুধুমাত্র সেই সময় সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু বাস্তবতা হচ্ছে এই একটা মাত্র জায়গাতে আপনি সমাধানটা করতে পারবেন না। সমাধানের জন্য আপনার নারীকে যেমন এগিয়ে আসতে হবে, পুরুষকে যেমন এগিয়ে আসতে হবে, সব থেকে বড় যে পরিবর্তনটা প্রয়োজন সামাজিক এবং রাষ্ট্রীয় দিক থেকে যে পরিবর্তনের প্রয়োজন, সেই পরিবর্তনটার প্রয়োজন, যেটা আসলে আপনাকে সরকারি উদ্যোগ এবং একই সাথে নারীর ব্যক্তিগত উদ্যোগের মাধ্যমে আমরা নিয়ে আসতে পারি, যেটা কখনোই শুধুমাত্র একজন পুরুষকে আপনাকে গৃহস্থলী কাজে সহযোগিতা করার মাধ্যমে হয় না। বরং এই একটা মাত্র জায়গাতে যদি আপনি মনোযোগ রাখেন, তাহলে আপনার মনোযোগের কেন্দ্রবিন্দু অন্যান্য জায়গা থেকে সরে যাওয়ার ফলে দিন শেষে নারী অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয় এবং নারীর নিরাপত্তা যে জায়গাটা, সেই নিরাপত্তার জায়গাটা নিশ্চিত করা যায় না। তাই বিশেষ করি যে সার্বিক দিক বিবেচনায় আজকে এই প্রস্তাবটি কোনোভাবে সংসদে গৃহীত হবে না। ধন্যবাদ। ধন্যবাদ বিরোধী দলীয় নেতাকে। এবারে বক্তব্য রাখবেন সরকার দলীয় মন্ত্রী। যে তাদের বক্তব্যে এক্সক্লুসিভিটি কোথায়? তারা এমন কিছু আর্গুমেন্টে দিয়েছেন যেগুলো হচ্ছে সরকারি দলের বক্তব্যে ছিল না। প্রথমত তারা বললেন যে এটি করলে হচ্ছে সরকারের মনোযোগ চাপটি সরে যাবে, 1। 2 হচ্ছে এটার ফলে হচ্ছে আমরা হচ্ছে নারীর অর্থনৈতিক মুক্তি দিতে পারবো না, 2। 3 হচ্ছে পুরুষ কেন মেনে নেবে। লক্ষ্য করুন, আজকের বিতর্কটি কোনোভাবে একটি ফিজিবিলিটি বিতর্ক না। আজকের বিতর্কে আমরা কখনো এটা আলোচনা করবো না যে পুরুষটি মেনে নিবে কিনা যে তার কাজে অংশগ্রহণ। আজকের বিতর্কে প্রিন্সিপাল বিতর্ক। আমরা এখানে আলোচনা করবো যে পুরুষের অংশগ্রহণের
মাধ্যমে কি এই জেন্ডার ইনইকুয়ালিটি দূর করা সম্ভব কি সম্ভব না, তো তারা বিতর্কটি ধরতেই পারেনি। মানুষকে আমাদের দেশে যেহেতু পুরুষরা বাইরে কাজ করে, তারা মনে করে যে বাইরের কাজটি হচ্ছে বেশি জরুরি, ঘরের কাজটি কোনো গুরুত্ব নেই, তারা এই জন্য নিজেদেরকে সুপিরিয়র মনে করে। কিন্তু মানুষকে যখন হচ্ছে তারা ঘরের কাজে অংশগ্রহণ করবে, গৃহস্থালী সেবামূলক কাজে অংশগ্রহণ করবে, তাদের মধ্য থেকে এই যে সুপিরিয়র মেন্টালিটির একটি ধারণা সেটি দূর হবে। আমরা মনে করি যখন তাদের মধ্য থেকে এই সুপিরিয়র মেন্টালিটির ধারণাটি দূর হবে, তারা তখন নারীদের প্রতি আর অপারেশনটি চালাবে না, অত্যাচারটি চালাবে না। আমরা মনে করি এর ফলস্বরূপ আপনার যে লিঙ্গ বৈষম্যটি সেটি দূর হবে। যখন আপনার কর্মক্ষেত্রে নারীদের যে অংশগ্রহণটি সেটি যখন বাড়বে, তখন আপনার দেশের জিডিপিতে আপনার যে পূর্ণ যেটি জনগোষ্ঠীর যে পূর্ণ অংশগ্রহণ সেটি নিশ্চিত হবে, আপনার দেশের জিডিপিটি বৃদ্ধি পাবে এবং এর ফলশ্রুতিতে আপনার যে 1 নম্বর গোলটি যে দারিদ্রতা দূর করা নিশ্চিত হবে। আজকে মানুষকে আপনাকে সরকারি দল এমন একটি পলিসি দেখায় যে পলিসির মাধ্যমে আপনার সময় যুগ যুগ ধরে চলে যাচ্ছে যে একটি পুরুষবাদী মনোভাব ছিল সেটি পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়। 1 2 মাননীয় স্পিকার, আপনার দেশের জনগোষ্ঠী যে অংশটি এতদিন শুধুমাত্র গৃহস্থালী আনপেড ওয়ার্কগুলো করত, তাদের হচ্ছে দেশের যে ফর্মাল ইকোনমি সেখানে অংশগ্রহণের একটি সুযোগ নিশ্চয়। 2 নারীদের মধ্যে এতদিন যে একটি ইনফিরিয়রিটি কমপ্লেক্স ছিল যে আমি তো শুধুমাত্র অগুরুত্বপূর্ণ কাজটি করি, যে কাজটি পুরুষ করে না, সেই মনোভাবটি পরিবর্তন হতে পারে। অপরদিকে মানুষকে তারা আজকে যে কথাগুলো বলার চেষ্টা করে, তাদের বিতর্কের প্রতিটি অবস্থানে মানুষকে অনেক বেশি ভুলভ্রান্তিকর ছিল। কারণ মানুষকে এই বিতর্কটি কখনো এটি ডিমান্ড করে না যে আমাদেরকে এটি দেখাতে হবে যে কিভাবে হচ্ছে পুরুষরা হচ্ছে এরকম একটি পলিসি মানতে রাজি হয়ে যাবে। আশা করি আজকে বছর সংসদ গৃহীত হবে। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রীকে। এবারে বলবেন বিরোধী দলের উপনেতা। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি এমন একটি পরিবার থেকে উঠে এসেছি যে পরিবারে আমার নানি ছিল একজন অশিক্ষিত মানুষ। মাননীয় স্পিকার, সেই পরিবার থেকে আমার নানি যখন আমার মাকে আবার শিক্ষিত করেছে মাননীয় স্পিকার, কিন্তু তাকে চাকরি যেতে দেয়নি, কারণ তার মেন্টালিটি ওইভাবে গ্রো করেছে যে আমার মেয়েকে শিক্ষিত করতে হবে কিন্তু চাকরিতে দেওয়া যাবে না। আর ঠিক সেই জায়গা থেকে আমার মা আমার বড় বোনকে শিক্ষিত করেছে এবং সেই সঙ্গে সঙ্গে চাকরিও দিয়েছে। অর্থাৎ এটি একটি গ্র্যাজুয়াল প্রসেস মাননীয় স্পিকার। তারা যে কথাটি বলছিল যে হলো আমাদের পয়েন্টে কি এক্সক্লুসিভ আছে, এক্সক্লুসিভলি দেখিয়ে দিয়ে গেলাম। এখন আসি তাদের সেকেন্ড প্রশ্নে। তারা বলে গিয়েছেন যে বাস্তবায়নের প্রশ্নে আসছেন না। মাননীয় স্পিকার, যখন একটি জায়গায় আমি একটু পূর্ণ বাস্তবায়ন করতে পারবো কিনা এরকম একটি বার্ডেন আমার মাথায় থাকে, তখন সেই জায়গা থেকে আমার এই পলিসিটুকু কিভাবে কাজ করবে সেটি দেখিয়ে দিয়ে যাওয়া আমার জন্য জরুরি। মাননীয় স্পিকার, দেখুন আজকে যখন একটি শিশু ঘরে দেখছে যে তার বাবা বাহিরেও কাজ করছে এবং ঘরেও কাজ করছে এবং তার মা শুধু ঘরে কাজ করছে, এই ক্ষেত্রে তার সন্তানের যে পার্সপেক্টিভ দেখার ক্ষেত্রে সেখান থেকে সম্মানটা কার জন্য বেশি হবে বা কে বেশি সংসারের জন্য বা এই পরিবেশের জন্য ইনপুট দিচ্ছে, কার জন্য এই মেন্টালিটিটুকু কাজ করে মাননীয় স্পিকার। তার পরবর্তীতে চলে গেলাম, এই সন্তানটুকু না হয় সেখান থেকে শিখলো যে সকল কাজ সমান, ঘরের কাজ আমার মাও করতে পারবে। আমি পরবর্তীতে পয়েন্ট অফ প্রিভিলেজ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কি পয়েন্টে আপনি প্রিভিলেজ চলছেন? মানুষকে তিনি আজকে ব্যাখ্যা করার চেষ্টা করছেন যে আমরা বলছি যে তার বাবাটি হচ্ছে বাইরেও কাজ করবে, ঘরেও কাজ করবে, কিন্তু নারীটি হচ্ছে শুধুমাত্র ঘরে কাজ করবে, এটি হচ্ছে বাচ্চাটির মধ্যে একটা বিরূপ প্রভাব দিবে। আজকে আমরা বলে গিয়েছিলাম যে যখন হচ্ছে বাবাটি ঘরে কাজ করবে সেটি নারীর উপর প্রেশারটি কমাবে, ফলে নারীটিও বাইরে অংশগ্রহণের সুযোগটি পাবে। তিনি আমাদের বক্তব্যকে পুরোপুরি একটি মিসকোট করছে, ভিন্ন দিকে নিয়ে যাচ্ছেন। না, আমি আপনার পয়েন্ট অফ প্রিভিলেজটি গ্রহণ করছি না। এই কারণে করছি না যে আপনি যা বলেছেন সেটাকে উনি মেনে নিয়েই তার পয়েন্টটা উত্থাপন করেছেন যে যদি এই ঘটনাটি ঘটে, অর্থাৎ বাবা ঘরেও কাজ করেন, সেক্ষেত্রে এক ধরনের মানসিক প্রতিক্রিয়া তৈরি হবে শিশুর মধ্যে। এই বিষয়টি তিনি বলবার চেষ্টা করছেন আপনাদের যুক্তিটা মেনে নিয়েই। কেননা আপনারা কোথাও কিন্তু বলেন নাই যে বাবা ঘরের কাজ করলে বাইরের কাজ বন্ধ করে দেবেন। আপনারা বরং এটাই বলার চেষ্টা করেছেন যে অতি ক্ষমতাবান পুরুষ যদি গৃহস্থালী কর্মে অংশ নেয় তাহলেই এই যে সাম্য সেটি নিশ্চিত হবে এবং মানুষের মন পরিবর্তিত হয়ে যাবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, দেখুন ভবিষ্যৎ প্রজন্মের সেকেন্ড লেয়ারে চলে যাচ্ছি। যখন একটি শিশু দেখছে যে তার পরিবারে তার বাবা এবং মা সংসারের কাজ দুজনই একত্রে করছে, তখন হয়তো বা সেই শিশুটি এই শিক্ষাটি পেল যে না, পরবর্তীতে আমিও আমার ওয়াইফের সঙ্গে একত্রে কাজটুকু করবো। কিন্তু এর মানে এই ইনসিওরিটিটুকু সে তাকে দিচ্ছে না যে আমার ওয়াইফ যখন বাইরের কাজে যাচ্ছে সে বাইরের কাজে কতটুকু নিরাপদ। মাননীয় স্পিকার, এই জিনিসটুকু এই একজন পুরুষের ঘরের কাজের মাধ্যমে আপনি কতটুকু ইনসিওর করছেন? আগে কত পার্সেন্ট নারী ঘরের বাইরে কাজ করতো, আগে কত পার্সেন্ট নারী শিক্ষিত ছিল? পয়েন্ট অফ অর্ডার মাননীয় স্পিকার। আরো গুরুত্বপূর্ণ বিষয়, কেন পয়েন্ট অফ অর্ডার তুলছেন? মাননীয় স্পিকার, মাননীয় বিরোধী দলীয় নেতা এবং বিরোধী দলীয় উপনেতার বক্তব্যের মধ্যে সামঞ্জস্য নেই। বিরোধী দলীয় নেতা বক্তব্যের মধ্যে কখনোই একটি তুলনামূলক আলোচনা করতে চাননি। তার চেয়েও বড় কথা, তিনি এই বিতর্কের মধ্যে কখনো এই ব্যাপারটি ক্ল্যারিফাই করার চেষ্টা তিনি মেনে নিয়ে গিয়েছিলেন যে আমাদের মধ্যে ইতিবাচক পরিবর্তন হচ্ছে না, কিন্তু তিনি এই মুহূর্তে এসে বলছেন যে না, এটা আসলে ইতিবাচক পরিবর্তন হচ্ছে, একটা গ্র্যাজুয়াল প্রসেস। এই গ্র্যাজুয়াল প্রসেসের কনসেপ্টটা বিরোধী দলের নেতার স্ট্যান্ড থেকে ছিল না, তিনি সম্পূর্ণ নতুনভাবে ব্যাখ্যা করছেন। না, আমি এই জন্য আপনার পয়েন্টটা নিচ্ছি না, কারণ
বিতর্কটা গ্র্যাজুয়ালি সামনের দিকে প্রোগ্রেস করছে এবং আমাদের বিরোধী দলের নেতা কিন্তু বলেছিলেন যে তার পয়েন্টে যে এই পরিবর্তনটি করতে হবে, মানসিক পরিবর্তনের প্রয়োজনীয়তা আছে, কিন্তু পুরুষের অংশগ্রহণই কেবলমাত্র এই মানসিক পরিবর্তনের সূচনা করে না, এই কথাটা উনি বলেছিলেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। দেখুন, পুরুষের অংশগ্রহণই এই প্রত্যয় নিয়ে আমাদের সমস্যা। তার পরবর্তীতে দেখুন, একটি উদাহরণ দেখে যায়। আজকে একটি পরিবারে একজন স্বামীর সঙ্গে যখন তার ওয়াইফের বনিপনা হয় না মাননীয় স্পিকার, তখন তার ওয়াইফের ফ্যামিলি থেকে তাকে ফোর্স করা হয় যে না, তুমি এখানে একটু কম্প্রোমাইজ করার চেষ্টা করো, কিন্তু সে পুরুষটিকে বলা হয় না। একজন নারী কম্প্রোমাইজ করতে পারবে, কিন্তু একজন পুরুষ কম্প্রোমাইজ করুক না করুক সে পুরুষের ব্যাপার, কিন্তু নারীকে কম্প্রোমাইজ করতে হবে, কারণ তার সাথে একটি ট্যাগ আছে, সেই ট্যাগটি হলো নারী। নারী মানে মায়ের জাত না, নারী একটি মানুষের জাত। যতদিন পর্যন্ত আমাদের মেন্টালিটিতে এটা সেট না হবে, ততদিন পর্যন্ত আপনি পুরুষ হিসেবেও ব্যাখ্যা আছে পড়া নিচ্ছি, পুরুষ হিসেবে যখন যতই আপনি ঘরের কাজে যান না কেন, আপনার এই এইচডিতে কোনো উন্নয়ন রাখবে না। যে আপনি প্রস্তাবন করেন। আচ্ছা, আপনারা বললেন যে আপনারা মানুষের মনোভাব পরিবর্তন করতে চান। এখন এই মনোভাবটি আমরা এত যুগ পরে আমরা পরিবর্তন হতে দেখতে পাইনি, এটি কিভাবে পরিবর্তন হবে, কি এক্সক্লুসিভ পলিসি আসবে? মাননীয় স্পিকার, আমি আবারও বলছি, মনোভাব পরিবর্তন কেন দেখতে পানি? মনোভাব তো পরিবর্তন হচ্ছে, কিন্তু গ্র্যাজুয়ালি হচ্ছে, সেটা খুব ধীর প্রক্রিয়াতে হচ্ছে। কিন্তু আমরা এই সচেতনতাটুকু আরো বেশি বাড়াবো, আমরা আরো বেশি ক্যাম্পিং করবো, আমরা আরো বেশি প্রচারণা করবো, তার মাধ্যমে আমরা এই উন্নয়নটুকু দেখবো। উদাহরণ হিসেবে দেখে যাচ্ছে আজকে মিনার কার্টুনের মাধ্যমে, যখন এই মিনা, একটি ছোট্ট মিনা, যখন এই গ্রাম বাংলার হাজার হাজার ছোট ছোট মানুষদের, মেয়েদের মেন্টালিটি চেঞ্জ করতে পারছে, এরকম ধরনের সচেতনতা কেন আমরা আরো আনতে পারছি না? যখন এই ধরনের সচেতনতাগুলো আমরা আরো বেশি করে ফলো করবো মাননীয় স্পিকার, তখন আমাদের এই সমস্যাগুলো থাকবে না। সাইকোলজির সঙ্গে আমাদের সেকেন্ড যে আর্গুমেন্টটি ছিল যে অর্থনৈতিক উন্নয়ন, অর্থনৈতিক নিরাপত্তা। আমি আজকে বাইরে কাজ করতে যাচ্ছি, আমার নারী হিসেবে অর্থনৈতিক হিসেবে স্বাবলম্বী হওয়া অনেক বেশি জরুরি, কিন্তু আমি আমার সন্তানকে, আমি আমার পরিবারের সদস্যদের ঘরে রেখে একটি কাজে যাচ্ছি, সেখানে গিয়ে আমার এই টেনশনে থাকতে হচ্ছে আমার ঘরে সন্তানটুকু কতটুকু নিরাপদে আছে, এবং আমি যে জায়গাটিতে কাজ করতে যাচ্ছি সেখানে গিয়ে আমি কতটুকু নিরাপদ মাননীয় স্পিকার। এইগুলো আপনি ঘরের কাজে আপনার পুরুষকে ইনক্লুড করার মাধ্যমে কখনোই নিশ্চিত করতে পারেন না মাননীয় স্পিকার, যতক্ষণ না পর্যন্ত তাদের মেন্টালিটি চেঞ্জ হচ্ছে, তারা পরবর্তীতে কর্মস্থানে গিয়ে তারা অন্য কোনো মেয়েকে হ্যারাসমেন্ট না করছে। অর্থাৎ তারা যে গ্রাউন্ডগুলো দিয়েছিল পুরুষের অংশগ্রহণ জরুরি, সেকেন্ড লেয়ারে বা থার্ড লেয়ারে বা ফোর্থ লেয়ারে কোনো একটি লেয়ারে হবে, কিন্তু ফার্স্ট লেয়ারে আমাদের এই মানসিকতা পরিবর্তন করতে হবে এবং অর্থনৈতিক জায়গায় আমাদের নারীকে নিরাপত্তা প্রদান করতে হবে। যখন আমরা এগুলো করবো তখন এই কাজটি অটোমেটিক্যালি হয়ে যাবে। তাই আজকের এই সংসদে এই প্রস্তাবের গৃহীত না হবার জোর দাবি রাখছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ। এবারে বক্তব্য রাখবেন সরকার দলীয় হুইপ। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে এই সংসদে ফ্লোর প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, লক্ষ্য করে দেখবেন আজকের এই সংসদে আমাদের সরকার দল এবং বিরোধী দলের লক্ষ্যটি কিন্তু একই। আমাদের লক্ষ্যটি হচ্ছে এই যে নারীদের এবং নারী পুরুষের মধ্যে যে অসমতা, যে জেন্ডার ডিসক্রিমিনেশন, এই জিনিসটি আমরা কমাতে চাই, এই জিনিসটি আমরা বন্ধ করতে চাই, এবং সেই কারণে আজকে আমরা এই বিতর্কটিতে এসেছি। এখন যদি লক্ষ্য করে দেখেন, আমরা কেন বলছিলাম শুরু থেকে যে গৃহস্থালী সেবামূলক কাজে পুরুষের অংশগ্রহণই এসডিজির পূর্ণ বাস্তবায়ন করতে পারে। কারণ আপনারা লক্ষ্য করলে দেখবেন আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসের যে 17টি লক্ষ্যমাত্রা রয়েছে, এর মধ্যে সবগুলোই কোনো না কোনোভাবে আপনি ফুলফিল করতে পারেন, এই একটি বাদে, জেন্ডার ডিসক্রিমিনেশন বাদে, যেটির ক্ষেত্রে আপনি যদি এই যে পুরুষতান্ত্রিকতার যে মনোভাবটি, সেটি যদি আপনি চেঞ্জ করতে না পারেন, আপনি জেন্ডার ডিসক্রিমিনেশন কোনোদিন চেঞ্জ করতে পারবেন না। এই কারণে আমরা বলছিলাম এবং আমরা বিশ্বাস করি যে গৃহস্থালী সেবামূলক কাজে যখন পুরুষের অংশগ্রহণটি আসবে, তখন পুরুষের এই পুরুষতান্ত্রিক মনোভাব যে আমরা বাইরে কাজ করি, আমরা সুপিরিয়র এবং নারীরা ঘরে কাজ করে, তাদের কাজটি আসলে কোনো কাজই না, এই ধরনের মনোভাবটি থেকে তারা যখন বের হয়ে আসবে, তখনই আসলে নারী পুরুষের সেই সমতাটি সৃষ্টি হবে। এবং এই কারণে আজকে আমরা বিশ্বাস করি যে গৃহস্থালী সেবামূলক কাজে পুরুষের অংশগ্রহণটা অনেক বেশি জরুরি এবং সেটি আমাদের এসডিজির পূর্ণ বাস্তবায়ন করতে পারে। এই গৃহস্থালী কাজগুলো 15-16 ঘন্টা একজন নারী যে ঘরে কাজ করেন, এটি যে একটি কষ্টের কাজ, পুরুষেরা তখনই শুধু এটি অনুধাবন করতে পারবে যখন তারা নিজেরাই কাজটিতে যোগ দেবে। যখন তারা এই জিনিসটি অনুধাবন করতে পারবে, তখন তাদের মধ্যে যে চিন্তাটি কাজ করে যে নারীরা আসলে ঘরে বসে কোনো কাজ করেই না, এই জিনিসটি তখন দূর হয়ে যাবে। এটিকেই আমরা বলছি যে মনোভাব পরিবর্তন। তারপরে বলার চেষ্টা করেছিলাম যে নারীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণটি বাড়বে কি করে, যখন একজন নারীর ঘরে 15-16 ঘন্টা ঘুমানোর সময়টি বাদে আমরা দেখি যে আমাদের গৃহিণীরা আসলে এখন নিচ্ছি না, সারাদিন কাজই করেন, ঘরের কাজই করেন, সেটি ঘর মোছা হোক আর সন্তানের লালন পালন হোক। আমরা বিশ্বাস করি এই কাজটিতে যখন তার স্বামী তার সঙ্গ দেবে, যখন এই কাজটি তারা ভাগাভাগি করে নেবে, আমরা বিশ্বাস করি তখন নারীর ওপরে এই চাপটি কমবে। নারীর ওপরে যখন এই চাপটি কমবে, তখন শুধুমাত্র এই ঘরের কাজের বোঝা নিয়ে নারীকে বসে থাকতে হবে না, নারী বাইরে যেতে পারবে, অন্যান্য কর্মক্ষেত্রে অংশগ্রহণ করতে পারবে। সেই জন্য আমরা বলছিলাম যে নারীদের কর্মসংস্থান
কর্মসংস্থানটি বাড়বে। তারপর আমরা বলার চেষ্টা করছিলাম যে এখন নিব না, ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে যে পুরুষতান্ত্রিক মনোভাব আমরা দেখে গড়ে উঠি সেই জিনিসটি তৈরি হয়ে যাবে। খুব স্বাভাবিকভাবে মানুষ থেকে আপনি যদি লক্ষ্য করেন, বাংলাদেশের একজন সাধারণ শিশু মা যদি ধমক দেয় সে সেটিকে ভয় পায় না, সে ভয় পায় বাবা যখন তাকে ধমক দেয়। কেন? কারণ তার মধ্যে এই ছোটবেলা থেকে এই জিনিসটি নিয়েই সে গড়ে উঠেছে যে মায়ের চেয়ে বাবা অনেক বেশি সুপিরিয়র, মায়ের চেয়ে বাবা অনেক বেশি ভাবগাম্ভীর্যপূর্ণ, এই ধরনের একটি চিন্তাভাবনা নিয়ে তারা গড়ে উঠেছে। আমরা চাই ভবিষ্যৎ প্রজন্ম থেকে এই চিন্তাভাবনাটি দূর করে দিতে। সেটি কখন দূর হবে? যখন একটি বাচ্চা শিশু ছোটবেলা থেকে দেখে উঠে আসবে যে তার সাথে তার মার সাথে তার বাবাও ঘরের কাজে সমভাবে কাজ করে, ঠিকভাবে কাজ করে, তখন এই জিনিসটি দূর হবে। তার বাবা বাইরে কাজ করছে কিনা, তার মা বাইরে কাজ করছে কিনা, সেই জিনিসটি আসলে এখানে ততটা মুখ্য ব্যাপার হিসেবে কাজ করে না। যে মা শুধুমাত্র ঘরে থাকে বলে যেই শিশুটি আজকে বাবাকে মায়ের চেয়ে উপরে স্থান দিচ্ছিল, সেই জিনিসটা আমাদের সমাজ থেকে দূর হবে এবং আমরা বিশ্বাস করি তখন আমাদের এই জেন্ডার বৈষম্য আমরা আসলে ঠিকভাবে দূর করতে সক্ষম হব। স্পিকার, আজকে আপনি যদি দুটি পৃথিবীর দিকে লক্ষ্য করেন, আমাদের পৃথিবীতে আমরা এমন একটি জায়গা দেখানোর চেষ্টা করছি যেখানে নারী আর পুরুষ একটি সমতায় বিরাজ করে, নারী আর পুরুষ সকল কাজ ঠিকমতো, মানুষ স্পিকার 10 সেকেন্ডে শেষ করছি, স্পিকার সকল কাজ ভাগাভাগি করে নেয়। তাদের মডেলে এরকম কিছু নেই। নারীরা কিভাবে এই সমস্যাটি থেকে উত্তীর্ণ হবে সেটি তাদের মডেল নেই। আশা করি প্রস্তাবে সংসদে গৃহীত হবে। ধন্যবাদ। ধন্যবাদ। এবারে বক্তব্য রাখবেন বিরোধী দলের সদস্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। দেখুন, আজকে দ্বিতীয় বক্তা যখন এসে বলেন যে বাস্তবায়নের প্রশ্নটি বা ফিজিবিলিটির প্রশ্নটি আসবে কিনা, যখন তারা এসডিজিকে গুরুত্ব দিচ্ছেন এবং 5 নম্বর গোল নিয়ে কথা বলছেন, তখন এই 5 নম্বর গোলটি বাস্তবায়ন হবে কি না সেই গৃহস্থালী কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে এটি দেখানো প্রথমত খুবই জরুরি। এখন আমরা যেটি বলছিলাম মাননীয় স্পিকার, অর্থনৈতিক বা সামাজিক নিরাপত্তার কথা বা মানসিকতার কথা, আপনারা যদি মাননীয় স্পিকার এসডিজি 5-এর ধারাগুলো দেখেন, সেখানে 5.1-এ বলা হয়েছে নারীর জন্য ভূমি ও প্রাকৃতিক সম্পদের নিশ্চয়তাটি প্রদান করতে হবে। এখানে খুবই গুরুত্বপূর্ণভাবে দেখানো হয়েছে একজন মানুষকে বাঁচতে হলে তার একটি সম্পদের প্রয়োজনীয়তা রয়েছে। এর মানে যে শুধুমাত্র আপনি সম্পদশালী হচ্ছেন এমনটি না, এর মাধ্যমে সমাজে আপনার ইন্ডিভিজুয়াল যে একটি ডিগনিটি রয়েছে, আপনার যে একটি প্রভাব বা প্রতিপত্তি রয়েছে, আপনার যে আলাদা একটি জীবন রয়েছে, সেটিও সমাজে প্রকাশ পাচ্ছে। এই পয়েন্টটি ছাড়া মাননীয় স্পিকার শুধু গৃহস্থালী কর্মকাণ্ডেই যদি পুরুষ অংশগ্রহণ করে তখন এই প্রতিপত্তির বিষয়টি আমাদের সামনে পরিষ্কার হয় না। দ্বিতীয় এবং মাননীয় স্পিকার, মাননীয় বিরোধী দলীয় নেতা এবং উপনেতার বক্তব্য থেকে একজন নারীর প্রতিষ্ঠার জন্য তার সম্পদ থাকতে হবে বা তার ভূমি থাকতে হবে, এইরকম কোনো ব্যাখ্যা আসেনি। তিনি থার্ড স্পিকার থেকে সম্পূর্ণ নতুন একটি ব্যাখ্যা দিচ্ছেন যে সম্পদ থাকাটা নাকি নেসেসারি, অথচ আজকে ডিবেটে ডেফিনেশনও এই জিনিসটা ইনক্লুড ছিল না। এই পয়েন্টটা আমি এই জন্য নিচ্ছি না যে কেবলমাত্র যুক্তি খণ্ডন পর্যায়ে বিরোধী কিংবা সরকারি দলের নেতা নতুন যুক্তি উত্থাপন করতে পারবেন না। এটা হচ্ছে পয়েন্ট অফ অর্ডারের রীতি। নতুন যুক্তি অন্য যে কোনো বক্তা উত্থাপন করতে পারবেন। যদি 3 বক্তার বক্তব্যের মধ্যে কোনো অসঙ্গতি থাকে, সেই অসঙ্গতি যদি এমন হয় যে প্রথম বক্তা বা দ্বিতীয় বক্তা যা বলেছেন তৃতীয় বক্তা তার সম্পূর্ণ বিপরীত কথা বলছেন, সেক্ষেত্রে কেবলমাত্র পয়েন্ট অফ অর্ডার তোলা যাবে। এইখানে তারা কোনো বিপরীত কথা বলেন নাই, কিন্তু একটি নতুন যুক্তি উত্থাপন করেছেন, যে যুক্তিটি হচ্ছে যে সম্পদে অধিকার থাকতে হবে, সেটা এই 5 নম্বর গোলের উপধারাতে উল্লেখ করা আছে। ফলে আপনার এই পয়েন্ট অফ অর্ডারটি আমি গ্রহণ করতে পারছি না। মাননীয় স্পিকার, আপনার যদি অর্থনৈতিক সচ্ছলতা না থাকে তাহলে আপনি সামাজিক নিরাপত্তার জায়গায়, মর্যাদার জায়গায় নারীর যে মানুষ প্রতিষ্ঠিত হতে পারবেন না। 5.2 ও 3-এ মাননীয় স্পিকার একই কথা, মানে এই যে আপনার যে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া জরুরি, এই কথাটিকে আরেকটি মাধ্যমে গুরুত্ব দিয়েছে। সেটি হলো আপনি যে জায়গায় কাজ করছেন সে জায়গার আপনার মজুরি কাঠামোটি নারীর জন্য নির্ধারিত থাকতে হবে এবং সে জায়গায় কাজের পরিবেশ তৈরি করতে হবে যাতে নারী ঘরের বাইরে এসে কাজটি করতে পারে। এটি কেন মাননীয় স্পিকার? কারণ এই প্রণেতারা জানে আমাদের দেশগুলোতে কি হয়, তারা বারবার বলছেন গৃহস্থালী কাজে পুরুষ যদি হেল্প করে তাহলে নারীর বিশাল একটি কর্মযোগ্য খুলে যাবে। মাননীয় স্পিকার, শুধুমাত্র সময়ের অভাবে নারী বাইরে চাকরি করতে পারছে না এমন না, বরং আমাদের মধ্যে মানসিক প্রতিবন্ধকতাটুকু রয়েছে। নারীর যদি সময় থাকেও মাননীয় স্পিকার, আমরা তাদের চাকরিটি করতে দিতে চাই না। একটি বিজ্ঞাপনে রয়েছে মাননীয় স্পিকার, স্বামী তার স্ত্রীকে বলছেন আমি তো সংসারে টাকা দিচ্ছি, তোমার কেন টাকার আর্ন করা দরকার? তখন স্ত্রী উত্তরটি দিয়েছিল মাননীয় স্পিকার, শুধুমাত্র সংসারে ব্যয় করার জন্য তিনি চাকরিটি করেন না, বরং নিজের একটি নিরাপত্তা, অর্থনৈতিক জীবন ভালো মতো যাপনের জন্য মাননীয় স্পিকার তিনি চাকরিটি করেন। অর্থাৎ আপনার জীবনে আপনি মানুষ হিসেবে, সেটি নারী বা পুরুষ হন, আপনার এই অর্থনৈতিক মুক্তি এবং সচ্ছলতাটি থাকা আরও বেশি জরুরি। এরপর মাননীয় স্পিকার দেখুন, নারীর সিদ্ধান্ত হচ্ছে যে আমার জীবনে, আমার পারিবারিক জীবনে, আমার কর্মজীবনে যে
কাজে আসতে পারে মাননীয় স্পিকার, সেটি 5.4 বলা হয়েছে মাননীয় স্পিকার। এ থেকে বোঝা যায় শুধুমাত্র যদি গৃহস্থালী কাজ নিয়ে ভাবি মাননীয় স্পিকার, আরও যে 4-5টি জায়গা রয়েছে আমরা সেখান থেকে দূরে সরে যাব। এতক্ষণ বক্তব্যে মাননীয় স্পিকার এই 4-5টি জায়গাটি নিয়ে আলোচনা হয়নি এই জন্যই, কারণ সরকার দল ফিক্সড করে দিয়েছে তোমাকে একটি সেন্ট্রিক পজিশনে কাজ করতে হবে, সেন্ট্রিক পজিশনে কথা বলতে হবে, তাহলেই হয়তো নারীর মুক্তিটি আসবে, যেটা একেবারেই সম্ভব না মাননীয় স্পিকার। এরপর দেখুন, ঘরের তাদের একটি ক্লেম ছিল পুরুষ বুঝবে মাননীয় স্পিকার যে নারীর কষ্টটুকু, ঘরে কাজ করার কষ্টটুকু। বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপট দাঁড়িয়ে দেখুন মাননীয় স্পিকার, সম্পূর্ণ ভিন্ন একটি চিত্র। আপনার একটি পরিবারে যদি পুরুষ এবং মহিলা দুইজনে যদি কাজ করে মাননীয় স্পিকার, দুজনে কিন্তু কাজের কষ্টটা অনুভব করতে পারে। যখনই তারা বাসায় আসছে মাননীয় স্পিকার, পুরুষ নিচ্ছে মাননীয় স্পিকার রিমোট আর মহিলাটি নিচ্ছে মাননীয় স্পিকার রান্নাঘরে খুন্তি, তখন হয় কি মাননীয় স্পিকার, সেই যে কাজের প্রেশারটি দুইজন অনুভব করতে পারছে ঠিকই, কিন্তু আপনি তাকে মানসিক পরিবর্তনটি করেননি জন্য মাননীয় স্পিকার আপনি সেই প্রেশারটি অনুভব করতে পারেননি। কিন্তু তার আগে মাননীয় স্পিকার, আপনি যদি একজন নারীকে, আমরা যেটি বারবার বলছি, অর্থনৈতিক সচ্ছলতার বিষয়টি ক্লিয়ার না করেন, কিংবা যে জায়গায় কাজ করছে, যে জায়গায় থাকছে, সেই সামাজিক নিরাপত্তার জায়গাটি যদি ক্লিয়ার না করেন, আপনার মডেলটি ভেঙে পড়বে। কারণ মাননীয় স্পিকার, আপনি যখন একটি মডেল দাঁড় করান, আপনি যদি ভিত্তিতে কাজ না করেন, আপনি যদি নিরাপত্তার জায়গাটিতে কাজ না করেন, শুধুমাত্র সেই মডেলটি একটি ঘরে বসে পুরুষের মানসিকতা চেঞ্জ বা গৃহস্থালী কাজে টুকটাক হেল্পের মাধ্যমে সেই মডেলটি বাস্তবায়নযোগ্য হবে কি হবে না, সেখানে বড় একটি প্রশ্ন থেকে যায়। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমরা আজকের বিতর্কের প্রাথমিক পর্যায়ের বক্তব্য শুনেছি। এবারে যুক্তি খণ্ডনের পালা। প্রথমেই যুক্তি খণ্ডন করবেন বিরোধী দলের নেতা। মাননীয় স্পিকার, অসংখ্য ধন্যবাদ আমাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়ার জন্য। একটু লক্ষ্য করে দেখুন আজকে ঠিক কী কী কারণে এই যে প্রস্তাবটি সংসদে উত্থাপিত হয়েছে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্যতা দাবিটি রাখে না। প্রথমে আসছে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে। তিনি এসে কি বললেন, তিনি এসে খুব সুন্দর মতন একটা কথা বললেন যে এসডিজি যে 5 নম্বর লক্ষ্যমাত্রাটা সেটা তারা পূরণ করতে চান এবং সেটা তারা কীভাবে পূরণ করবেন, তারা একটা উপায় দেখাচ্ছেন যে গৃহস্থায়ী শুভমূলক কাজে পুরুষের অংশগ্রহণ, এবং এটা হচ্ছে একমাত্র উপায়। এটাতে আসলে ঠিক কীভাবে পরিবর্তনটা আসবে সেটা তিনি দেখাননি। প্রথম সমস্যা। দ্বিতীয় যে সমস্যা জায়গাটা, আজকে তিনি তার লক্ষ্য হিসেবে 3টা জায়গা দেখালেন। সেই 3টি লক্ষ্য কি? প্রথমত সমতা, দ্বিতীয়ত অর্থনৈতিক মুক্তি এবং তৃতীয়ত মানসিকতার পরিবর্তন। এখন দেখুন, প্রথম যে সমতার কথাটি তিনি বলছেন, সেই সমতার জায়গাটা আসলে কখন আসবে? যখন হচ্ছে একজন নারী এবং একজন পুরুষ তারা উভয়ে অর্থনৈতিকভাবেও সমান থাকবে, সামাজিক দিক থেকেও সমান থাকবে, প্রত্যেকটা দিক থেকে সমান থাকবে। এখন অর্থনৈতিক মুক্তি ছিল তাদের দ্বিতীয় লক্ষ্য। এখন এই অর্থনৈতিক মুক্তিটি কেন আসে না সেই জায়গাটা নিয়ে আজকে আমরা বারবার করে দেখে গিয়েছি যে ঠিক কী কারণে একজন নারীর অর্থনৈতিক মুক্তিতে সবথেকে বড় সমস্যাটাই হচ্ছে নিরাপত্তাজনিত সমস্যা। যে নিরাপত্তাজনিত সমস্যাটি আসলে কখনোই গৃহস্থালী কাজে পুরুষের অংশগ্রহণের মাধ্যমে হয় না। এরপর দেখুন, তারা বলছেন যে মানসিকতার পরিবর্তনের কথা। প্রথমেই যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত আপনারা দুজন সমান হচ্ছেন না, ততক্ষণ পর্যন্ত মানসিকতার পরিবর্তনটিও আসছে না। অর্থাৎ যদি আমি ধারাবাহিকতার দিক থেকে চিন্তা করি, তাহলে যেহেতু তাদের প্রথম যে জায়গাটা অর্থাৎ অর্থনৈতিক মুক্তিটি আসছে না, ঠিক সেই কারণে আপনার সমতা আসছে না, এবং সমতা না আসার কারণে মানসিকতার পরিবর্তনটিও হচ্ছে না। এটা হচ্ছে তাদের যে যুক্তিগুলো, তাদের যুক্তিগুলোর প্রধান সমস্যা। মাননীয় মন্ত্রীর কাছ থেকে আসছে। মাননীয় মন্ত্রী তিনি এসে একটা কথা বললেন যে বাস্তবায়ন যোগ্যতা নিয়ে এখানে কথা বলার কোনো প্রয়োজন নেই, কিন্তু সমস্যার জায়গাটাই হচ্ছে যখন আপনি এইটা দাবি করেন যে এই কারণে আসলে আপনি বিশ্বাস করছেন যে প্রস্তাবটি গ্রহণযোগ্য, ঠিক সেই মুহূর্তে এটা আপনার উপর দায়ভারটা বর্তায় যে আপনাকে বাস্তবায়ন যোগ্যতা কতটুকু সেটা দেখাতেই হবে। যখন আপনি এই জায়গাটা এড়িয়ে যান, তার মানেই হচ্ছে আপনি নিজেও বিশ্বাস করেন এটা কোনো রকম কোনো বাস্তবায়ন যোগ্যতা আছে। মাননীয় সংসদ সদস্যের কাছ থেকে আসছি। মাননীয় সংসদ সদস্য এসে একটু ব্যাখ্যা করার চেষ্টা করলেন যে কর্মক্ষেত্রে নিরাপত্তার যে জায়গাটি, সেই নিরাপত্তার জায়গাটির জন্য পুরুষের মানসিকতার পরিবর্তনটি ঘটবে কখন? যখন পুরুষ ঘরেও নারীকে গৃহস্থালী কাজে সহযোগিতা করবে। এখন দেখুন, যেই পুরুষ যেই নারীর সাথে একই কর্মক্ষেত্রে নিয়মিত কাজ করে যাচ্ছে এবং সে দেখছে যে সেই নারীটা তার মতন সমান পরিশ্রমী করছে, এবং এটা চোখে দেখার পরেও যখন তার মানসিকতার পরিবর্তনটি হয়নি, তখন ঘরে একজন নারীকে সহযোগিতা করার মাধ্যমে এই মানসিকতার পরিবর্তনটি কীভাবে আসবে সেটা তাদের কাছ থেকে কোনোভাবে স্পষ্ট না। এখন দেখুন যে আমরা কিসের জন্য বিশ্বাস করছি যে আমরা আপনাকে যে সমাধানটি দিচ্ছি সেই সমাধানটি একটি ভালো সমাধান। প্রথম যে জায়গাটা, আজকে আমরা কখনোই বলিনি যে এই যে পুরুষের অংশগ্রহণটি সেটি অপ্রয়োজনীয়। আমরা বারবার করে বলছি যে এই প্রত্যেকটি আমাদের সমস্যা, এবং আমরা এইটা দেখাচ্ছি যে সমাধানের জন্য নারীর অংশগ্রহণ এবং পুরুষের অংশগ্রহণের পাশাপাশি সরকারের যে দায়ভারটি রয়েছে সেই সরকারের দায়ভারের জায়গাটিতে আমরা অনেক বেশি মনোযোগ দিতে চাই। কারণ যখন আপনি এসডিজি নিয়ে কথা বলেন, তখন সরকার কখনোই তার দায়ভারের জায়গাটি এড়াতে পারে না। কর্মক্ষেত্রে নারী নিরাপত্তার জায়গাটি নিশ্চিত করার যে জায়গাটি, একজন নারী পারিশ্রমিকের যে সাম্য, সেই জায়গাটি নিশ্চিত করার দায়িত্ব, এই প্রত্যেকটা দায়িত্ব যখন সরকারের থাকে, এবং যখন আমরা এই রকম একটি সমাধান আপনাকে দেখাই যে নারী পুরুষ এবং সরকার প্রত্যেকটি ক্ষেত্রের সমান অংশগ্রহণের মাধ্যমে
এই যে নারীর ক্ষমতায়নটি, সেই ক্ষমতায়নটি পূরণ করা সম্ভব, যেটি কিনা আজকে তারা বারবার করে এসডিজির 5 নম্বর লক্ষ্যমাত্রা হিসেবে দাবি করছেন, ঠিক সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি যে আমাদের সমাধান একটি ভালো সমাধান, এবং এই কারণে এই ঈদ প্রত্যয়জনিত সমস্যার কারণে আজকে সংসদের প্রস্তাবটি কিছুতেই গৃহীত হবে না। ধন্যবাদ। এবারে আজকের সংসদের সমাপনী বক্তব্য রাখবেন মাননীয় প্রধানমন্ত্রী যুক্তি খণ্ডন পর্বে। মাননীয় স্পিকার, সব কিছুই একটা গ্র্যাজুয়াল প্রসেস। এই গ্র্যাজুয়াল প্রসেসে গ্লোবালাইজেশন হচ্ছে, গ্র্যাজুয়াল প্রসেসে অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে, গ্র্যাজুয়াল প্রসেসে আপনি বুড়ো হচ্ছেন, গ্র্যাজুয়াল প্রসেসে আমিও মোটা হয়ে যাচ্ছি। সব কিছুই গ্র্যাজুয়াল প্রসেস। যদি বিরোধী দলকে জিজ্ঞেস করা হয় সমাধানটা কি, এবং তারা যদি আমাদেরকে এরকম অ্যান্সার দেন যে দেখেন এটা গ্র্যাজুয়াল প্রসেস হবে আস্তে আস্তে, এটা কোনো স্পেসিফিক অ্যান্সার হতে পারে না। আমি তুলনা করতে পারি না গ্র্যাজুয়াল প্রসেসের সাথে একটা পলিসির। দ্বিতীয় জিনিস, তারা এসে দাবি করছেন তাদের সমাধানটা অনেক সুন্দর। ভাই, সমাধান কোথায়? আমি তো আপনাকে বারবার এটাই জিজ্ঞেস করতেছি। সরকার কাজ করতেছে, সচেতনতা করতেছে, মিডিয়া কাজ করতেছে, গত 40 বছর ধরে করতেছে। আপনার নতুন করে এই জিনিসটি কি এক্সক্লুসিভ আইডিয়া দিচ্ছে আমাকে, এটা আপনাকে বলতে হবে। আমি তো আপনাকে অ্যাটলিস্ট একটা এক্সক্লুসিভ আইডিয়া দিয়েছি, এই জন্য তো আমার ভিতর করে যেতে উচিত। আমি আপনাকে একটা নতুন আইডিয়া দিয়েছি, তারা আপনাকে সেই আইডিয়াটাও দিচ্ছে না। তারা বলতেছে দেখেন গত 40 বছর ধরে আপনি সচেতন করছেন, আমরা আরও সচেতন করব। কিন্তু সেটার প্রসেস কি, সেটা দিয়ে মেন্টালিটি চেঞ্জ করার ওয়েটা কি, সেই ব্যাখ্যাটা তো দিতে হবে। আমাদের গোল সেম, আমরা দুইজনই চাই মেন্টালিটিটা চেঞ্জ হোক। আমি আপনাকে একটা ওয়ে আউট দেখাই, আপনারা কোনো ওয়ে আউট দেখাচ্ছেন না। যদি বিরোধী দল কোনো ওয়ে আউট না দেখায়, তাহলে এখানে বিরোধী দল এই ডিবেটটা এনগেজ করে কীভাবে মাননীয় স্পিকার, সেটাই গ্রহণযোগ্য না। একটা আর্গুমেন্ট বারবার তারা বলছেন এই বিতর্কে, কি মাননীয় স্পিকার, যে নিরাপত্তা রিলেটেড একটি ব্যাপক সমস্যা আছে, এটা আসলে হবে না। আচ্ছা, এবার আমি আপনাকে বুঝাই নিরাপত্তার ব্যাপারটা কী রকম। এই কর্মক্ষেত্রে নিরাপত্তাজনিত সমস্যাগুলো সৃষ্টি হয় এই পুরুষগুলো থেকে, পুরুষগুলোর দৃষ্টি থেকে, পুরুষগুলোর ধারণা থেকে, এবং এরকম একটা পরিবেশ থেকে তৈরি হয়। যখন বাড়িতে আপনি পুরুষদের মধ্যে এই মাইন্ডসেট আপনি ক্রিয়েট করতে পারবেন যে তোমার নারীদেরকে সম্মান করতে হবে, সেই এফেক্টটা আপনি কর্মক্ষেত্রেও দেখতে পারবেন। কর্মক্ষেত্রেও গ্র্যাজুয়ালি, আপনাদের কথা, গ্র্যাজুয়ালি আপনি দেখতে পারবেন যে সেখানে একটা নিরাপদ পরিবেশ হচ্ছে, একটা সেফ ওয়ার্ক প্লেস হচ্ছে। এইটাই আমাদের পলিসির ব্যাপার। আপনারা যে বললেন নিরাপত্তার প্রবলেম, আপনি কোনো ওয়ে আউট দেখাইছেন যে আপনি নিরাপত্তাটা কিভাবে নিশ্চিত করবেন? আপনি খালি বলে গেলেন যে নিরাপত্তা একটি বড় সমস্যা। নিরাপত্তার ওয়ে আউটটা কি, আপনার পলিসিটা কি? সচেতন তো করতেছেন 40 বছর ধরে। আপনাকে এই বিতর্কে খুব স্পেসিফিক্যালি 3-4টা এক্সাম্পল দিতে হইতো যে না, সরকার আগামীতে এই পলিসিগুলো নিবে, যেগুলোর জন্য আমি প্রচণ্ড আশাবাদী, যেটা বড় চেঞ্জ আসবে। দেখাইতে হবে যে না, সচেতনের গ্রাফটা ভয়ানক ভালো, যে না এই গ্রাফটা যদি কন্টিনিউ করে তাহলে আমরা বেটার আউটপুট দিতে পারবো, তাইলে মেনে নেওয়ার একটা ব্যাপার আছে। আপনি সেই গদবাধাধরের পুরোনো আমলের বিতর্কে চলে গেলেন। আপনি এসে বললেন যে ফিজিবল এটা হবে কিনা। মাননীয় স্পিকার, এই যুগে এসে আমরা ফিজিবিলিটি নিয়ে বিতর্ক করি না। আমরা খুব সিম্পলি বিতর্কটা করার চেষ্টা করি যে এইটা করলে আমাদের আউটপুট আসবে নাকি আউটপুট আসবে না। আমার পলিসি আপনাকে একটা বেটার আউটপুট দেয়, আমার ওয়ার্ল্ডে আপনি ভালো থাকবেন নাকি থাকবেন না। আমি আপনাকে নতুন পলিসিতে সেগুলোর উপায় দেখিয়েছি, তারা আপনাকে কোনো পলিসি দেয়নি। তাই এই বিতর্কটা কম্পারেটিভ এনগেজমেন্টের জায়গায় সেটা কোনোভাবেই যাচ্ছে না। সেই জিনিস মাননীয় স্পিকার, মাননীয় বিরোধী দল এদের বিতর্কের 3 রকম স্ট্যান্ড আমরা লক্ষ্য করতে পেরেছি। একবার তারা বলার চেষ্টা করছেন সরকারের একটা ভূমিকার ব্যাপার রয়েছে, একবার তারা সচেতনতার দিকে চলে যাচ্ছেন। মাননীয় চিত্রবক্তা এসে ধারা নিয়ে ব্যাপক ব্যাখ্যা দিলেন, কিন্তু বুঝলাম ধারা আমিও জানি, আপনিও জানেন, সব ধারা বলার কোনো দরকার নেই। 15 মিনিটের বিতর্কে আমি 40টা ধারা বলবো না, কিন্তু সেই ধারাগুলোকে আপনি কিভাবে আপনার পলিসি দিয়ে অর্জন করতেছেন, এইটা আপনার ডিবেট হওয়া দরকার ছিল, ধারাগুলো বলা ডিবেট না। ধন্যবাদ। ধন্যবাদ সরকারি দল এবং বিরোধী দলকে একটি চমৎকার বিতর্ক উপহার দেওয়ার জন্য, এবং যারা এই বিতর্ক আয়োজন করেছেন তাদেরকেও ধন্যবাদ। আমাদের একান্তভাবেই নারীকে নারী এবং পুরুষকে পুরুষ হিসেবে বিবেচনা করার জায়গায় যেতে হবে, যেখানে নারী কারো মা না, বোন না, কিছু না, নারী নারী। আজকের বিজয়ী দল হচ্ছে বিরোধী দল। বিরোধী দল ভালো বিতর্ক করেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তাদেরকে খুবই অভিনন্দন যে তারা আজকে বিজয়ী হয়েছে। সেরা বক্তা কে হতে পারেন আপনার মনে হয়? না রে ভাই, বিরোধী দল খালি জিতলেই হয় নাকি? প্রধানমন্ত্রীর উপরে কোনো কথা নাই। আজকের সেরা বক্তা হয়েছেন প্রধানমন্ত্রী। ধন্যবাদ আপনাদের সবাইকে। এবার আমরা পুরস্কার বিতরণীতে চলে যাই। অনেক ধন্যবাদ জানাচ্ছি তুষার ভাইকে। আমি প্রথমেই শ্রেষ্ঠ বক্তা সরকার মাননীয় প্রধানমন্ত্রী, তাকে আমন্ত্রণ জানাচ্ছি ইশতিকে। আমাদের আজকের এই অনুষ্ঠানের একজন অতিথি শিরিন বেগম, সভাপতি সূর্য কৃষক নারী দল দিনাজপুর, তার হাত থেকে আজকে তার শ্রেষ্ঠ বক্তার পুরস্কারটি তুলে নেওয়ার জন্য পুরস্কার নিচ্ছেন শ্রেষ্ঠ বিতর্কিক আজকের ফাইনাল বিতর্কের মাননীয় প্রধানমন্ত্রী ইশতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের। রানার আপ দলের সদস্যদেরকে অনুরোধ করব তাদের ব্যক্তিগত স্মারক এবং তাদের রানার আপ ট্রফিটি ক্রেস্টটি বুঝে নেওয়ার জন্য। চ্যাম্পিয়ন দলের সদস্যদের আমন্ত্রণ জানাচ্ছি তাদের ব্যক্তিগত স্মারক এবং সনদপত্র নেওয়ার জন্য।
ঢাকা বিশ্ববিদ্যালয় দলকে তাদের দলীয় টেস্টে নেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। চ্যাম্পিয়ন দল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তাদের দলীয় স্মারক গ্রহণ করছেন। দর্শক এতক্ষণ উপভোগ করলেন 100 প্রথম আলো বন্ধুসভা জাতীয় বিতর্ক উৎসব 2019 এবং এই বিতর্কে কিন্তু আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করেছিল এবং বিজয়ী হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বিজয়ীদের জন্য অনেক অনেক শুভকামনা। আর শেষে একটি কথা বলতে চাই যে অনেক বেশি ভালো থাকুন। নারী পুরুষ উভয়ের সমান, আসলে উভয়ের সম্মিলিত প্রচেষ্টাই কিন্তু একটি জাতি এগিয়ে যাবে, একটি রাষ্ট্র এগিয়ে যাবে এবং পুরো বিশ্ব এগিয়ে যাবে। আবারও সবাইকে অনেক অনেক শুভকামনা।